বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় ছাপিয়ে রাজনীতিবিদ হয়ে উঠে কিভাবে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন খালেদা জিয়া। 2026-এর নির্বাচনে সহিংসতার আশঙ্কা, কেমন হতে যাচ্ছে পরিবেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতরাত থেকেই ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ফাইট করছেন। ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটুকুই বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। যদিও মিসেস জিয়ার চিকিৎসা সম্পর্কিত যে কোনো তথ্য দলটির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন গণমাধ্যমে উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তিনি সিসিউতে আছেন, পূর্বের মতো পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না। এদিনও হাসপাতালের সামনে জড়ো হতে দেখা যায় বিএনপির কর্মী সমর্থকদের, যদিও তা আগের দুদিনের তুলনায় বেশ কম ছিল। উনি যেখানেই থাকুক, ওনার চারপাশে থাকাটা আসাটা আমি আমার কর্তব্য বা আমার ফরজ মনে করি, আমি বা ভালোবাসার জন্য আসা। ওনাকে আমরা অনেক ভালোবাসি। শারীরিক জটিলতা নিয়ে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তবে গত শনিবার ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর আসে গণমাধ্যমে। একই দিন মায়ের অসুস্থতার মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। জানিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। পরে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষার কথা জানায় দলীয় সূত্র। তবে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি। সবশেষ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তার চিকিৎসা চলছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী চরিত্র খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানলাম। এবার একটু নজর দেওয়া যাক রাজনীতিতে তার নাটকীয় উত্থানের দিকে। একজন গৃহবধূ থেকে কিভাবে তিনি রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠলেন, খালেদা জিয়ার ঘটনাবহুল রাজনৈতিক জীবনের শুরুর পর্যায়ে তুলে ধরছেন তানহা তাসনিম। ন্যূনতম রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা একজন সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্রগুলোর একজন হয়ে ওঠার এক নাটকীয় পথ পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিজে যতবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই পেয়েছেন জয়। 1981 সালের এক সামরিক অভ্যুত্থানে দলটির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতা আর দলীয় ভাঙন ঠেকাতে তার স্ত্রী খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করা হয়। যদিও জিয়াউর রহমান কখনোই তার পরিবারকে রাজনীতিতে সম্পৃক্ত করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড খালেদা জিয়ার মনে গভীর দাগ কেটেছিল, অন্যদিকে রাজনীতিতে আসার ব্যাপারে তার পরিবারের দিক থেকেও কোনো উৎসাহ ছিল না। যদিও পরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার পরামর্শ আর অনুরোধে 1982 সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। পরের বছর তিনি দলটির ভাইস চেয়ারম্যান হন এবং এই দায়িত্ব পালনের কয়েক মাস পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন। 1984 সালের 10 মে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন। তবে সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা তৈরি হয় মূলত এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকার মধ্য দিয়ে। বিএনপি রাজনীতিতে তিনি যোগ দেন জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তিনি বিএনপিকে খুব গতি এনে দেন, আবার নিজেও একজন সফল রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হন। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে চলা আন্দোলনে নিজের অবস্থানে অনড় থাকার কারণে পান আকস্মিক নেতার তকমা। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তুলেছিল,
1986 সালে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলে অনেকেই সেই দাবি থেকে সরে আসে, কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। তিনি সেই নির্বাচনকে বর্জন করলেন এবং তিনি বললেন যে এরশাদের অধীনে আমি কোন নির্বাচনে যাব। তো তার এই যে ধারাবাহিক যে তার ভূমিকাটা, এটা তাকে তার ভাবমূর্তি গড়ে তুলতে খুব সাহায্য করেছে এবং সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠেছেন একজন সংগ্রামী আপোষহীন নেতা। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার এই দৃঢ় অবস্থান তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করে, যার ফলস্বরূপ 1991 সালের নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। এমনকি বিএনপির আইকন হিসেবে জিয়াউর রহমানকে দেখা হলেও দলটিকে এ পর্যায়ে আনার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকায় অগ্রগণ্য ছিল বলেও মনে করেন অনেকে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। 2001 থেকে 2006 মেয়াদে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া পরের সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। 2018 সালে দুর্নীতির মামলায় সাজা হয় তার, পরের 2 বছর কারাবন্দী ছিলেন। এ সময় তার শারীরিক অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসার অনুমতির জন্য দাবি তোলা হয় পরিবার ও দলের পক্ষ থেকে, যদিও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেই দাবি নাকচ করা হয়। কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান নিয়ে। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। প্রথমে মহিউদ্দিন আহমদের কাছে যাওয়া যাক। মহিউদ্দিন আহমদ, বিএনপি সময় অসময় এবং এই নামে আপনার একটি বই আছে এবং খালেদা নামে একটি বই লিখেছেন আপনি। খালেদা জিয়ার সক্রিয়তা বিএনপির রাজনৈতিক চেহারা ও চরিত্রে কি ধরনের পরিবর্তন এনেছে? ধন্যবাদ। খালেদা জিয়া যখন বিএনপিতে যোগ দেন, প্রথমে ভাইস চেয়ারপারসন, তারপর চেয়ারপারসন হলেন, তখনও তিনি রাজনীতিতে অনভিজ্ঞ এবং তিনি তখন কাজ করতেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মীদের। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি দলটার মধ্যে ভেদ আনলেন, গতি আনলেন, দলটা ভেঙে যাচ্ছিল, এলোমেলো হয়ে যাচ্ছিল, সেটাতে সংহতি আনলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 80-র দশকে একদিকে বলা যায় যে তিনি বিএনপির পুনরুত্থান ঘটালেন। এবং পরবর্তীতে আমরা যখন দেখি, বিশেষ করে তিনি যখন 2001 সালে প্রধানমন্ত্রী হন, তখন ওই দলটি আর জিয়াউর রহমানের দল ছিল, এটি খালেদা জিয়ার দল এবং অনেক নতুন মুখ আমরা সবাই দেখি। আচ্ছা আচ্ছা, মহিউদ্দিন আহমদ বলছিলেন। মুজিবুর রহমানের কাছে আসা যাক। খালেদা জিয়া বিএনপির রাজনীতিকে পাল্টে দিয়েছেন, মহিউদ্দিন আহমদের কথা স্পষ্ট। বাংলাদেশের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছেন তিনি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে তিনি হঠাৎ করে রাজনীতিতে আসলেও তার যে মহিউদ্দিন ভাই যেটা বলছিলেন যে ধারাবাহিক এবং অনবদ্য যে ভূমিকা, সেই ভূমিকার কারণে উনি অবিস্মরণীয় হয়ে আছেন। যেমন ধরুন যে এরশাদ বিরোধী যে আন্দোলন, যে কথাটা আমরা রিপোর্টও দেখেছি, মহিউদ্দিন ভাই বলেছেন যে এরশাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতার কারণে উনি একটা খেতাব পেয়েছেন যে আপোষহীন নেত্রী। তো যেমন আমরা অনেকটা দেখি যে মার্গারেট থ্যাচারকে বলা হয় যে লৌহ মানবী, তো এরকম একটা খেতাব উনি পেয়েছেন যে আপোষহীন নেত্রী। অর্থাৎ উনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেন না, ভুল ত্রুটির উদ্ধৃত কেউ না, সেটা থাকি, সেটা অন্য জিনিস। তো এই খেতাবটা উনি পেয়েছেন। একটা জিনিস, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে যেটা ধরে নেওয়া হয়তো যে বিএনপি দলটা 90 ক্ষমতায় আসবে কিনা, 90-এর আন্দোলনের পরে আসবে কিনা, অনেকেই ধারণা করেছিল যে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসবে। কিন্তু বেগম খালেদা জিয়া যে একক এবং দৃঢ়চেতা যে মানসিকতার কারণে উনি কিন্তু ক্ষমতায় আসলেন। তো উনি সাধারণ গৃহবধূ থেকে একটা দলের নেতা হলেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে যে ওনার যে অনবদ্য অবদানটা, সেটা হচ্ছে যে উনি গণতন্ত্রের জন্য যে দীর্ঘ যে লড়াই এবং যে সংগ্রাম, যে বিশেষ করে উনি যে অনেক অপরচুনিটি পেয়েছিলেন যে দেশ ত্যাগ করার, কিন্তু উনি দেশ ত্যাগ করেননি, উনি দেশের মানুষের জন্য দেশে রয়ে গিয়েছেন। এই জিনিসগুলোর কারণে ওনার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে উনি গৃহবধূ ছিলেন, এরপর উনি বিএনপির নেতৃত্বে ছিলেন, এখন উনি অনেকটা দেশের নেতার মতো অবস্থা ওনার। আচ্ছা, মহিউদ্দিন আহমদের কাছে আবার ফেরা যাক। এই প্রসঙ্গে বা এই প্রশ্ন আপনি কিছু যুক্ত করবেন কিনা? বাংলাদেশের রাজনীতিকে খালেদা জিয়া কিভাবে প্রভাবিত করেছেন বলে আপনার মনে হয়? এবং রাজনৈতিক সফলতা ও ব্যর্থতার প্রশ্নে যদি আসি, একেবারেই সংক্ষিপ্ত তালিকায় কোন বিষয়গুলোকে আপনি রাখবেন? না, সফলতা তো আমি বলবো যে বিএনপি গঠনগ্রন্থে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, তাদের ব্যবস্থা, কিন্তু পরে বৃহত্তর যে একটা দাবি ছিল যে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তন করবেন, সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করে তারা
91 সালে সংবিধান সংশোধন করেছেন, বিল এনেছেন এবং সংসদীয় ব্যবস্থা ফিরে এসেছে বাংলাদেশ। এটা তো একটা আমি বলবো যে মানে জাতীয় যে দাবি, ঐক্য বা বিরোধী দলের যে মতামত ছিল ওই ব্যাপারে সরকার পদ্ধতি নিয়ে সেটার সাথে তিনি একমত হলেন, যেটা বাংলাদেশের রাজনীতির বিরোধ। কারণ হচ্ছে বিরোধী দল যেটা চায় সরকারি দল তার বিপরীতমুখী আচরণ করে, এরকম আমরা দেখি। এরকম কিছু কিছু ব্যাপারে আবার আচ্ছা। পরবর্তীতে আমরা দেখি যে কিছু কিছু কাজে তার মানে টিপিক্যাল যে কর্তৃত্ববাদী শাসন এবং আচ্ছা। মানুষের আকাঙ্ক্ষার বাইরে চলে যাওয়া, এগুলো কিছু কিছু আছে। যেমন খালেদা জিয়া এবং বিএনপির যে উত্থান এবং ক্ষমতার কেন্দ্রে ফিরে আসা 91 সালে, সেটা হয়েছিল একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে। এবং এইরকম নির্বাচন হবে না বলেই তো তিনি 86 সালের প্রস্তাবের অধীনে নির্বাচনে যান। অথচ আমরা দেখলাম যে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে অস্বীকার করলেন এবং 96 সালের ফেব্রুয়ারি মাসে একতরফা নির্বাচন করলেন। আচ্ছা। কাজটা ভালো। অর্থাৎ এই দিক থেকে আপনি বেশ কয়েকটি জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, এমনকি সেই জায়গায় তার ভূমিকাকে আসলে প্রশ্নের মুখেও রাখছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশে আরেকটি আলোচিত প্রশ্ন, খালেদা জিয়ার ছেলে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন বা এখনো কেন ফিরছেন না, এসব বিষয়ে আলোচনায় আনতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন লেখক রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। মুজিবুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে মায়ের অসুস্থতার মধ্যেও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান, যে মন্তব্য করেছেন, তার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য দেখতে পান কিনা, ঠিক কোন রাজনৈতিক বিষয়ের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং খুবই বেশি অসুস্থ, এটা বোঝা যাচ্ছে। আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন। এখন প্রশ্ন হলো যে তিনি যদি সুস্থ হন একরকম, তিনি যদি সুস্থ হয়ে না উঠেন, আল্লাহ মাফ করুক, তাহলে কি হবে? তো এখন দেশ কিন্তু খুব ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে আছে। তো আমরা এরপরেও দেখেছি যে আরেকটা জিনিস দেখেছি, প্রায় 15 মাস হয়ে গেল যে আমরা যেটাকে বলি যে এই ফেসিবাদের পতন হয়েছে। তো এখন 15 মাসেও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসেননি দেশে। এটা নিয়ে কিন্তু সিটিজেনদের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক ডিবেট আছে যে উনি কেন আসছেন না। তো ওনার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে, গতকালও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আজকে আইন উপদেষ্টা বলেছেন যে কোনো রকম বাধা নেই, প্রয়োজনে ট্রাভেল ডকুমেন্ট দিবেন। তো এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর বাইরে, এগুলো হচ্ছে ভিতরের বাইরের কথা। ভিতরের বিষয়টা কি? যেমন দেখেন যে যতটা মনোযোগ বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, যতটা অ্যাটেনশন দেওয়া হয়েছে, কিংবা আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে যে দেখা করতে গেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, যে যতটা আগ্রহ এবং উদ্দীপনার সাথে, অতটা আগ্রহ উদ্দীপনা কিন্তু সরকারের আমরা দেখিনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার জন্য। যদিও বলা হচ্ছে যে বুলেট প্রুফ গাড়ির পারমিশন দেওয়া হয়েছে, অন্যান্য বিষয় বলা হয়েছে, বিশেষ করে এই কনসার্নটা তো আসবেই, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আসবেই। এখানে দুটো জিনিস, একটা হলো যে মা হিসেবে উনি আসবেন, মাকে দেখতে আসবেন, আরেকটা হলো উনি রাজনৈতিক দলের নেতা, উনি আসবেন, দুটো ভিন্ন জিনিস। এখন আমার কাছে যেটা খুব ইয়া লাগছে যে আপনি কি বলছেন যে একজন রাজনৈতিক নেতাকে দেশে আনার মতো ক্ষেত্র প্রস্তুত হয়নি, বা সেই জায়গায় প্রস্তুতির ক্ষেত্রে গভর্নমেন্টের আগ্রহটা আর একটু বেশি থাকা দরকার ছিল। আপনি আগ্রহের ঘাটতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, মহিউদ্দিন আহমদ, আপনার কাছে আসি। আপনার ভাষ্য এসেছে, অন্যরা অনেকেই বলেন খালেদা জিয়াকে আপসহীন নেত্রী অনেকে তকমা দিয়ে থাকেন। অন্যদিকে আপনি তো দেখে থাকবেন যে তারেক রহমান যে দেশে ফিরছেন না, সেজন্য সামাজিক মাধ্যমে কেউ কেউ তার সাহস নিয়ে পর্যন্ত কটাক্ষ করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে, একজন নেতার ভাবমূর্তির ক্ষেত্রে এটা কোনো প্রভাব রাখে কিনা? না, তার না আসার ব্যাপারে তো একটা ভরসা তৈরি হয়েছে। কারণ তিনি ফেসবুক স্ট্যাটাসে যে কারণগুলো বলেছেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তিনি স্পেসিফিক্যালি কিছু বলেন। ফলে হচ্ছে কি, সব জায়গায় গুঞ্জন, আমরা অনুমান ভিত্তিক কথা বলছি যে তিনি কেন আসতেন। এই বিষয়টা তো তাকেই পরিষ্কার করতে হবে। এবং তার ফিরে আসার ব্যাপারে যদি কোনো আমাদের সরকারের পক্ষ থেকে যদি কোনো রকমের বাধা থাকে, সেটাও তিনি বলতে পারেন। কারণ এই সরকারের সমালোচনা করে তো তিনি অনেক বক্তব্য দিচ্ছেন। জুলাই সনদ নিয়ে অনেক আপত্তি দিয়েছেন অনেক ধারার মধ্যে, এবং এমনও বলেছেন যে এমন কিছু করা এই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত না, পরবর্তী সংসদ নেবে। সুতরাং এখানে সরকারের পক্ষ থেকে কোনো ব্যত্যয় থাকলে তিনি স্পেসিফিক্যালি বলতে পারেন। আর যদি এমন কিছু থেকে থাকে যেটা তিনি বলতে পারছেন না, তাহলে তো অনেক রকমের সন্দেহ এবং গুজব সৃষ্টি হবে।
সেটা রাজনীতিতে ঠিক কি ধরনের পরিস্থিতি তৈরি করে? এটা বিএনপির জন্য একটা সংকট আমি বলবো, যে কারণ খালেদা জিয়া তো হচ্ছেন বিএনপির আইকন, এখন তারেক হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তো যেখানে খালেদা জিয়া মোটামুটি আমি বলবো যে তিনি নিষ্ক্রিয়, তো সেক্ষেত্রে তো তারেক রহমানকে দলের কমান্ডটা নিতে হবে এবং তাকে দৃশ্যমান দিতে হবে। সেটা যতদিন তিনি না হবেন ততদিন কিন্তু দলের মধ্যেও একটা অস্থিরতা থাকবে এবং দলের বাইরের মানুষ সন্দেহ করতে পারবে না। আচ্ছা, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই মাসে তফসিল ঘোষণা করার কথা রয়েছে, তবে নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কাও এখন আলোচনায়। এ বিষয়ে অর্চিত নীলার প্রতিবেদন দেখে নেব এবার। একদম জাতীয় নির্বাচনের আদলে এখানে মহড়া চলছে মক ভোটের। এর আয়োজন করেছেন নির্বাচন কমিশন, জাতিসংঘ সহ বেশ কয়েকটি সংস্থা মিলে। জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হয়ে গেছে, এ নিয়ে প্রস্তুতিও চলছে জোরে সোরেই। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো মানুষের মধ্যে সংশয় রয়ে গেছে যে নির্বাচন আদৌ হবে কিনা। দেশটা মনে করেন অনেকে পরিস্থিতি খারাপ, নির্বাচনটা মনে হয় হবে না। সবকিছুতেই মনে হচ্ছে যে অনিশ্চিত। মনে হচ্ছে নির্বাচনটা কিছু পিছিয়ে যাবে, এরকম মনে হয়। নির্বাচন হবে, কিন্তু শেষ মুহূর্তে কি হয় সেটা আমরা আসলে সবাই অনিশ্চিতই। আমার মনে হচ্ছে নির্বাচন হবে, তবে নির্বাচন কতটা সুষ্ঠু করতে পারবে সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। নির্বাচনটা যদি আরো আগে হইতো তাহলে আমার মনে হয় দেশটা আরো শান্ত থাকতো। নির্বাচনের আগে একটা কেওটিক সিচুয়েশন তো হবে, কারণ কেউই তো আর নিজেদের স্থানে বসে থাকবে না। জাতীয় নির্বাচনের আগে হওয়া এমন মক ভোট আগে দেখা যায়নি। এখানে ভোটের ব্যালট ছাড়াও জুলাই সনদের প্রেক্ষিতে গণভোটের 4 প্রশ্নে হ্যাঁ না ভোটের ব্যালটও দেখা গেছে। সেখানে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর অবস্থানও সাজানো হয়েছে। তবে একটি কেন্দ্রের সাজানো এবং জাতীয় নির্বাচনে দেশব্যাপী হাজারো কেন্দ্র ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে তফাৎ রয়েছে। একটা হলো যে আপনার ল এনফোর্সিং বাহিনীর সক্ষমতা, এটা আদৌ কতটুকু প্রস্তুত, তাই না? আবার ধরেন পুলিশের পক্ষ থেকে একেবারে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করা তারা করবে কিনা সে ব্যাপারে একটা সন্দেহ রয়েছে। আবার ধরেন যে অস্ত্রগুলো লুট হয়ে গেছিল থানাতে, সেই অস্ত্রগুলো সব উদ্ধার তো হয়নি। এগুলো যে নির্বাচনের সময় ব্যবহৃত হবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সুতরাং সব মিলায় আমার মনে হয় যে এবারে নির্বাচনের সহিংসতার ঝুঁকি মারাত্মক। বিশ্লেষকদের অনেকের মতে অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা নিশ্চিতে যে দুর্বলতা দেখা গেছে সেটিও এবারে ঝুঁকির জায়গা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া বিভিন্ন দলের মধ্যে সহিংসতা, দলের অভ্যন্তরীণ বিরোধ, বিদ্রোহী প্রার্থী বা একই আসনে একাধিক প্রার্থী, সেসব থেকেও নির্বাচনকালীন পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা রয়েছে। গত 3টি নির্বাচন তো আসলে নির্বাচন হয়নি। এই 3টি নির্বাচনের আগের কয়েকটি নির্বাচনের প্রেক্ষাপট যদি আমরা দেখি, সেখানে স্পষ্টতই হতাহত কিংবা আপনার যে সহিংসতা সেটি দুটো দলের মধ্যে সীমাবদ্ধ ছিল, আওয়ামী লীগ, বিএনপি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, এখানে এই 3টি দলের মধ্যে কিন্তু সহিংসতার সম্ভাবনা খুব বেশি। নির্বাচনী মাঠে প্রতিপক্ষ কিন্তু যেহেতু ত্রিমুখী এবং কোথাও কোথাও চতুর্মুখী হতে পারে। এবং ইতিমধ্যে আমরা একটা কথা আমাদের আমলে নিতে হবে, যেখানে সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু বলেছেন যে তারা নির্বাচনটা হতে দিবে না। তো তাদের দিক থেকে সহিংসতা হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমরা একটা এরকম সাজানো নির্বাচন দেশের অর্ধেক ভোটারদেরকে বাদ দিয়ে আমরা হতে দেব না। আমরা আন্দোলন করব, আমাদের তারা আর কোনো পথ ছাড়ে না। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতার ইতিহাস অনেক পুরনো। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়নি সেসবের সহিংসতার মাত্রা ছিল অনেক বেশি। এর মাঝে উল্লেখযোগ্য 2014 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন, যেখানে শুধু ভোটের দিনই অন্তত 18 জনের মৃত্যু হয়। আর এবছর তফসিলের আগেই রাজনৈতিক সহিংসতায় অক্টোবর মাস পর্যন্ত প্রায় 350 ঘটনায় 90 জন নিহত হওয়ার তথ্য দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। যে কোনো সময়ের তুলনায় এবারে নির্বাচনের সহিংসতা বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি মনে করি এবারে নির্বাচনটা ধাপে ধাপে করলে এ থেকে হয়তো রক্ষা পাওয়া সম্ভব। মানে আপনি একদিনে নির্বাচনটা না করে আপনি যদি 2 দিনে, 3 দিনে, 4 দিনে করেন, সেক্ষেত্রে এটা আমার মনে হয় এটা ভালো ফল দিতে পারে। আসন্ন নির্বাচনে বড় দল আওয়ামী লীগ অংশ নিতে না পারা
এবং অন্য দলগুলো তাদের ভোট ব্যাংক টানার চেষ্টাও বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকেরা। এছাড়া প্রতিপক্ষকে হটাতে পেশিশক্তি বা অস্ত্রের প্রয়োগ, ভোট কেন্দ্র দখলের চেষ্টা, এমন সংস্কৃতিও একটা বড় শঙ্কার জায়গা। ফলে অন্তর্বর্তী সরকারের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নিঃসন্দেহে হবে একটি চ্যালেঞ্জিং বিষয়। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান, তার কাছে যাচ্ছি। নির্বাচনের সহিংসতা একটা সাধারণ ঘটনা বলেই প্রতীয়মান হয় বাংলাদেশে। এবারের নির্বাচনে সহিংসতা হওয়ার মতো ঠিক কি কি এলিমেন্ট বা উপাদান দেখেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে এই সরকার একটা দুর্বল সরকার। এর আগেকার যে আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেটা দেখেছিলাম, অনেক শক্তিশালী সরকার ছিল। জাস্টিস শাহাবুদ্দিন আহমদ থেকে শুরু করে, হাবিবুর রহমান থেকে শুরু করে একটা নির্বাচন কন্ডাক্ট করার মতো মানুষ কিন্তু সেই কনফিডেন্স পেয়েছিল। এবারে সরকারের প্রায় দেড় বছরে যে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি, তাদের অনেক দুর্বলতা। তো এখন এই দুর্বলতার কারণে কিন্তু মানুষজন কিন্তু সহিংস আচরণ করছে, অনেকে দাবি দাওয়া আন্দোলন এগুলো নিয়ে কিন্তু মাঠে নেমেছে। তো এখন আমার যেটা আশঙ্কা হচ্ছে যে, যেমন প্রথম কথা হচ্ছে পুলিশ বাহিনীকে কিন্তু রিফর্ম করা হয়নি ঠিকভাবে, কারণ মূল কন্ডাক্টটা করে পুলিশ। তো এখন এই পুলিশের জায়গাটা আরও শক্তিশালী করা দরকার ছিল, এটা একটা। দ্বিতীয় বিষয় হলো যে এই সরকারের প্রতি কিন্তু এক ধরনের আছে যে পক্ষপাতিত্ব আচরণের অভিযোগ আছে কোনো কোনো রাজনৈতিক দলের। তো সেই জায়গাটায় কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রশাসনে কারা আছেন এখন, যে প্রশাসন কিন্তু নির্বাচনকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। তো এখন এই প্রশাসনিকভাবে তারা কি করবেন? কখনো কোথাও দেখা যাচ্ছে যে দেখে না দেখার ভান করবেন, আবার কোথাও কঠোর হস্তে দমন করার চেষ্টা করবেন। এই ধরনের আচরণ রাজনৈতিক দলগুলো এই অভিযোগ আছে যে, যেমন বিএনপি হয়তো বলছে জামায়াতের যারা রয়েছেন তারা জামায়াত পাল্টা অভিযোগ করছে বিএনপির বেলায়, এনসিপি দুজনের বিরুদ্ধে, হ্যাঁ, মানে সবার বিরুদ্ধে অভিযোগ করছে। অর্থাৎ প্রশাসনকে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করাটা জরুরি ছিল, প্রশাসন এবং পুলিশ বাহিনীকে। এই কাজটা কিন্তু ঠিকমতো হয়নি আমাদের। তো আপনি যেমন দেখুন, একটা উদাহরণ দিই আমি, যে লটারি করে বলা হচ্ছে যে ডিসি এবং এটাকে দেওয়ার জন্য। তা আপনি যদি একই ধরনের লোককে, একই ধরনের গ্রুপের লোককে লটারি করে জেলা চেঞ্জ করে দেন, লাভ হলো কি? কথা তো একই, সে তো ওখানে গিয়ে একই কাজ করবে, তার পারপাস সার্ভ করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষকরা, তারপরে বিভিন্ন ইয়ারা কিন্তু ওই যে পোলিং এজেন্ট থাকেন, তারপরে হলো যে প্রিজাইডিং অফিসার থাকেন। কোনো কোনো রাজনৈতিক দল প্ল্যান করে এখন থেকেই সব কিছু ঠিক করে ফেলেছে, যে কারা কোথায় হবে, বদলি করে এগুলো করে ফেলা হয়েছে। এই জায়গাগুলো যদি ঠিকভাবে আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটা এক নম্বর। 2 নম্বর হলো যে অংশগ্রহণ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অংশগ্রহণ এবং স্বচ্ছতা। এই স্বচ্ছতা, অংশগ্রহণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন যদি না হয়, দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, যেমনটি আমরা দেখেছিলাম গত 3টি নির্বাচনে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে চলতি বছরের শুরুতে বলেছিলেন যে সর্বকালের সেরা নির্বাচন হবে এবারে নির্বাচন, অন্তত তারা তাই চান, সেটি বলেছেন, আপনি আস্থা রাখছেন? উনি হয়তো চাচ্ছেন, কিংবা ওনার টিম হয়তো চাচ্ছেন, কিন্তু আমি আস্থা রাখতে পারছি না। ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার কথা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তিটি সই করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি এয়ারবাস, বিএই সিস্টেম এবং লিওনার্ডো এই 3 প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করে। এই বিমানকে বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট বিমানগুলোর একটি দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ইউরোপের 4টি শক্তিশালী দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়াম গঠিত হয়েছে। এই কনসোর্টিয়ামের আওতায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই বিমান তৈরি করে থাকে। ইউরোফাইটার টাইফুনের এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস আক্রমণের সক্ষমতা রয়েছে এবং একসাথে একাধিক অস্ত্র ব্যবহার করতে পারে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রিয়া ছাড়াও সৌদি আরব, কাতার সহ বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। সম্প্রতি যুক্তরাজ্যের কাছ থেকে প্রায় 5.5 বিলিয়ন পাউন্ডের বিনিময়ে 20টি ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি করেছে তুরস্ক। অর্থাৎ প্রতিটি ইউরোফাইটার টাইফুনের দাম পড়েছে প্রায় 275 মিলিয়ন পাউন্ড। প্রশ্ন হলো, কি আছে এই ইউরোফাইটার টাইফুন জেটে? ইউরোফাইটার টাইফুন টুইন ইঞ্জিনের একটি যুদ্ধবিমান। যদিও এটি 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান, তবে বিমানটির ওয়েবসাইটে এটিকে ওই প্রজন্মের সর্বাধুনিক বিমান অর্থাৎ
4.5G হিসেবে উল্লেখ করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে এটি সুইং রুল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমুখী ব্যবহারে দক্ষ বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এই যুদ্ধবিমানের রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য শত্রু বিমানের বিরুদ্ধে ডগ ফাইটে বেশ কার্যকর। এছাড়া গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক এবং রিয়েল টাইম ব্যাটেলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সহ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য একটি উপযোগী বিমান এটি। যুদ্ধ করার পাশাপাশি এটি তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরতে সক্ষম বলে জানিয়েছে ইউরোফাইটার টাইফুন কর্তৃপক্ষ। এই বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এটি রাডারকে অনেকটাই ফাঁকি দিতে পারে। ৭,৫০০ লিটার জ্বালানি নিয়ে ৮ সেকেন্ডের কম সময়ে এটি টেক অফ করতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ ২৫০০ কিলোমিটার গতিতে এটি ছুটতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং ফ্রান্সের তৈরি রাফালের সমমানের যুদ্ধবিমান এই ইউরোফাইটার টাইফুন। এতদিন বাংলাদেশ বিমান বাহিনী চীনের নির্মিত F-7 যুদ্ধবিমান আর সোভিয়েত ইউনিয়নের তৈরি ৮টি MiG-29 ব্যবহার করে আসছিল। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্যমতে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে প্রশিক্ষণ, পরিবহন এবং যুদ্ধে ব্যবহারের জন্য সব মিলিয়ে ২১২টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান আছে ৪৪টি। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে চতুর্থ প্রজন্মের স্টেলথ ফাইটার যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।